শুভ সকাল। দেশ এবং দেশের বাইরে যেখানে বসে এশিয়ান টিভির এই নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অরণ্য বিনতি ইউনুস। আমাদের প্রতিদিনের এই নিয়মিত আয়োজনে আমরা দেশে প্রকাশিত প্রধান সংবাদ পত্রিকাগুলোর শিরোনামগুলো জেনে থাকি এবং তা নিয়ে বিশ্লেষণ করে থাকি। কখনো কখনো একজন বিশেষজ্ঞ আমাদের সাথে যুক্ত হন সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে। আমি আর কথা বাড়াবো না, চলে যাব মূল পর্বে। দর্শক, মূল পর্বে সর্বপ্রথম যে সংবাদ পত্রিকাটি আমার হাতে রয়েছে তা হচ্ছে দৈনিক দেশ রূপান্তর। দৈনিক দেশ রূপান্তরে বড় করে আমি একটি সংবাদ শিরোনাম দেখতে পাচ্ছি, জাগোবাহি উচ্চকিত তিস্তা পার। এখানে বড় করে আরেকটি ছবিও রয়েছে। প্রথমেই তিস্তা এখন পানিশূন্য, চারিদিকে ধুধু চর। ছবিটি রংপুরের গঙ্গাচর উপজেলার মহিপুর থেকে তোলা। পাশেই রয়েছে টাস্ক ফোর্সের সুপারিশ নিয়ে সংশয়, অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত ৩০ সুপারিশ, বাস্তবায়নে সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই। এবং নিচের দিকে লক্ষ্য করলে বড় করে আরেকটি শিরোনাম করেছে, শহীদদের খেতাব, আহতদের ভাতা। IMF এর চতুর্থ কিস্তি মিলছে না। পাশেই রয়েছে এসির তাপমাত্রা ২৫ না রাখলে সংযোগ বিচ্ছিন্ন। এবং তার পাশে রয়েছে হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে যা ভাবছে ভারতীয়রা। ভেতরের দিকে যদি একটু লক্ষ্য করি, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন ভারতের রাজধানী নয়াদিল্লিতে যান তিনি। এরপর থেকে হাসিনা ভারতেই অবস্থান করছেন। দেশ ছেড়ে পালানোর পর হাসিনার বিরুদ্ধে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শতাধিক মামলা হয়েছে। এসব মামলায় বিচারের মুখোমুখি করতে তাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষ থেকে হাসিনাকে ফেরত দিতে নোট, ভার্বাল এবং অন্যান্য কাগজপত্র পাঠানো হলেও ভারত সরকার এ ব্যাপারে কোনো সাড়া দেয়নি। তার পাশেই রয়েছে সয়াবিন তেলের সঙ্গে অচল পণ্য, ডিলারের কাছে জিম্মি খুচরা ব্যবসায়ীরা। তার পাশেই রয়েছে বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন সংগঠনের ঘোষণা। এবং বাম দিকে লক্ষ্য করলে আরেকটি সংবাদ শিরোনাম, নির্বাচন দেরি হলে ষড়যন্ত্র বাড়তে থাকবে, মন্তব্য তারেক রহমানের। নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ইসির অনুমতি ছাড়া মিলবে না নাগরিক তথ্য। পাশেই রয়েছে এক মালার বিরুদ্ধে হাজারো অভিযোগ। BCSIRA দুদকের অভিযান, অবৈধভাবে চিফ সায়েন্টিফিক অফিসার পদে নিয়োগ, অনুমোদনহীন বিশ্ববিদ্যালয় থেকে কথিত PhD ডিগ্রি, সরকারি অর্থ লুটে ৩৪ থেকে ৪০ কোটি টাকার সম্পদ ক্রয়। পাশেই সর্বশেষ যে সংবাদ শিরোনামটি চোখে পড়ছে তা হচ্ছে, পুলিশি তদন্ত ছাড়া পাসপোর্ট আজ প্রজ্ঞাপন। আমরা কিন্তু জানি যে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রজ্ঞাপন জারি করেছেন যে পাসপোর্ট করতে আর পুলিশি তদন্ত বা পুলিশ ভেরিফিকেশনের দরকার হবে না। দর্শক, দেশ রূপান্তর এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ সংবাদ শিরোনাম। আমি চলে যাচ্ছি পরবর্তী সংবাদ পত্রিকায়। পরবর্তী সংবাদ পত্রিকাটি আমার হাতে রয়েছে সময়ের আলো। সময়ের আলোতে কিন্তু আজকে বড় করে একটি ছবি ছেপেছে, তা হচ্ছে তিস্তা পাড়ের। তিস্তার পানির ন্যায্য হিস্সার দাবিতে টানা ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচির প্রথম দিনে তিস্তার সড়ক সেতু এবং রেল সেতুর বালুচরে গতকাল নামে জনস্রোত। বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। এ ব্যাপারেই কিন্তু একটি বড় করে ছবি ছেপেছে সময়ের আলো। নিচে এ ব্যাপারে সংবাদ শিরোনাম করা হয়েছে, লাল কালিতে দাদাগিরি আর চলবে না। তিস্তার ২৪২ কিলোমিটার বিস্তীর্ণ অববাহিকা জুড়ে অনুষ্ঠিত হচ্ছে পদযাত্রা। জাগোবাহি তিস্তা বাঁচাই স্লোগানে উত্তাল নদী পার। উত্তরের ১১টি পয়েন্টে লাখো মানুষের প্রতিবাদ। এবং পাশেই রয়েছে ছাত্রদের নতুন দল হবে মধ্যপন্থী প্রস্তাবনা উপস্থাপন। স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট স্লোগান ধারণ করবে দলটি। আত্মপ্রকাশের আগে জনমত জরিপ করবে দায়িত্বশীলরা। নিচে যদি লক্ষ্য করি, ১৭৫ নিয়োগে দুর্নীতি। বাংলা একাডেমিতে চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগেও ১০ লাখ টাকা করে ঘুষ নেওয়া হয়। এবং তার নিচে রয়েছে পূর্ববর্তী সংবাদ পত্রিকার মতো পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন লাগবে না, যে প্রজ্ঞাপনটি জারি হয়েছে তার ব্যাপারে একটি সংবাদ। এবং পাশেই রয়েছে রমজানে সারা দেশের সুশৃঙ্খলভাবে খাদ্যশস্য বিতরণের নির্দেশ। অভ্যুত্থানে নিহতরা জুলাই শহীদ এবং আহতরা জুলাই যোদ্ধা। তার পাশেই রয়েছে IMF এর অর্থ মিলছে না আগামী মার্চে।
নিচের দিকে ডেভিল হান্টেও প্রকাশ্যে আওয়ামী লীগের অপরাধীরা নেপথ্যে বিদেশে পলাতকদের অনলাইন উস্কানি। পাশেই রয়েছে তথ্য যাচাই সেবা গ্রহণকারীদের ঢালাওভাবে তথ্য দেবে না ইসি। এবং বক্স করে একটি সংবাদ করেছে ঢাকায় জীবন অতিষ্ঠ, বিক্ষোভ অবরোধে হাঁসফাঁস, আইনশৃঙ্খলার অবনতি, ধুলায় ধূসর রাজধানী, ফুটপাত হকারদের দখলে, গণপরিবহনে ভোগান্তি, অবৈধ পার্কিংয়ে জগা খিচুড়ি। এবং 3টি ছবিও কিন্তু রয়েছে। সোমবার শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালনে গণ অভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবার। জাতীয় প্রেস ক্লাবের সামনে সোমবার এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের বিক্ষোভ। কাউন্টার ভিত্তিক বাস না চালানোর দাবিতে সোমবার সায়েদাবাদের সড়ক অবরোধ। দেশে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে যে অবরোধ কর্মসূচি চলছে সে ব্যাপারেই কিন্তু বড় করে সংবাদ শিরোনাম করেছে সময়ের আলো। সময়ের আলোতে এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি পরবর্তী সংবাদ পত্রিকায়। পরবর্তী সংবাদ পত্রিকাটি রয়েছে দৈনিক জনকণ্ঠ। দর্শক, দৈনিক জনকণ্ঠে বড় করে একটি সংবাদ শিরোনাম করেছে প্রথমেই, সেটা হচ্ছে ডিজিটাল দেশ গড়ার নামে 1000 কোটি লুটপাট, কম্পিউটার ব্যবহার জানে না 91% পরিবার, এবং 9 বছরে প্রশিক্ষণ ব্যয় 9000 কোটি টাকা, কতজন সফল তার তথ্য নেই, আইটিতে রপ্তানি আয় $100 কোটি কম। পাশেই বক্স করে একটি সংবাদ করেছে এ মাসের শেষ সপ্তাহে ছাত্রদের নতুন দল ঘোষণার সম্ভাবনা, নাহিদ হচ্ছেন আহ্বায়ক, আক্তার সচিব। এবং নিচের দিকে বড় করে একটি শিরোনাম করেছে মার্চ এপ্রিলে 7 লাখ টন চাল বিতরণ, ডিসিদের তদারকির নির্দেশ। এবং পাশেই রয়েছে গণ অভ্যুত্থানে হতাহতরা এককালীন ও মাসিক ভাতা পাবেন, নিহতরা জুলাই শহীদ এবং আহতরা জুলাই যোদ্ধা নামে খ্যাত হবেন, উপদেষ্টা ফারুক ই আজমের মন্তব্য। আমরা নিচের দিকে যদি লক্ষ্য করি, রোজায় রাজধানীর 25 স্থানে সুলভ মূল্যে বিক্রি হবে মাংস, দুধ, ডিম। সংবাদ সম্মেলনে প্রাণী সম্পদ উপদেষ্টা বলেছেন। এবং পাশেই রয়েছে বিচার ও নির্বাহী বিভাগের সমন্বয় প্রয়োজন, মন্তব্য প্রধান বিচারপতির। পাশে আরেকটি শিরোনাম 50 দিনে 130 অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে সেনাবাহিনী, ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলনে কর্নেল শফিকুল বলেছেন। পাশেই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন আসছে, নতুন যে ছাত্র সংগঠন আসছে সেই ছাত্র সংগঠনের বিষয়ে কিন্তু প্রত্যেকটি সংবাদ পত্রিকা সংবাদ করেছে। দর্শক, নিচের দিকে সর্বশেষ যে সংবাদ শিরোনামটি লক্ষ্য করছি, তিস্তার ন্যায্য হিস্যার ক্ষেত্রে কোনো বন্ধুত্ব নেই, 48 ঘন্টার অবস্থান কর্মসূচি, জনসমাবেশে ফখরুল। এবং ইনসেটে অন্যান্য পত্রিকার মতোই বড় করে একটি ছবি, কাউনিয়ায় সোমবার জাগবাহী তিস্তা বাঁচাই কর্মসূচি, বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। এবং এরই সাথে দৈনিক জনকণ্ঠের সংবাদ শিরোনামগুলো কিন্তু শেষ হচ্ছে। দর্শক, চলে যাচ্ছি পরবর্তী সংবাদ পত্রিকায়। হাতে রয়েছে নয়া দিগন্ত। নয়া দিগন্তে ভিন্নধর্মী একটি সংবাদ করেছে, তা হচ্ছে মফস্বলের পেশাজীবীরাও আসছেন করের আওতায়। পেশাজীবীদের তালিকা তৈরি করতে ডিসিদের নির্দেশ অর্থ উপদেষ্টার, জুনে পাওয়া যাবে IMF ঋণের 2 কিস্তির অর্থ। এবং একটি সুন্দর ছবি, বসন্তের এই দুপুরে শান্ত স্নিগ্ধ প্রকৃতিতে রং মেখেছে নীলাকাশে, নিচে রক্তিম শিমুল ফুলে কিচিরমিচির শব্দে মুখরিত নানা রঙের পাখি। মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরি গ্রাম থেকে ছবিটি তুলেছেন ঘিওর সংবাদদাতা আব্দুর রাজাক। এবং পাশে রয়েছে গাজার যুদ্ধবিরতির 2য় ধাপের বাস্তবায়ন চায় যুক্তরাষ্ট্র। এবং পাশে জাতিসংঘের মহাসচিব আগামী মাসে ঢাকায় আসছেন। নিচের দিকে ভিজিট ভিসার নামে মালয়েশিয়া আমিরাতে লোক যাওয়ার হিড়িক, নজরদারির অভাব, হুমকির অভাবে বিদেশে শ্রমবাজার। পাশেই 9 মাসে 21,000 কোটি টাকার খেলাপি ঋণ নিয়মিতকরণ, পতিত সরকার শেষ সময়ে ঋণ বাস্তবায়নের উস্ফলন। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। এবং দৈনিক ইত্তেফাকে আজকে কিন্তু একটি সংবাদ ছেপেছে, ফেনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় সড়কে ঝরল 6 শ্রমিকের প্রাণ, পৃথক সড়ক দুর্ঘটনায় আরও 8 জনের প্রাণহানি। এবং বিরতিতে যাবার আগে যেমনটি বলছিলাম, আজকে ফেনী থেকে আমাদের সাথে একজন অতিথি যুক্ত হচ্ছেন, মোহাম্মদ শাহাদাত হোসেন, সম্পাদক এবং প্রকাশক দৈনিক ফেনী সময়। আমরা যুক্ত হব আমাদের অতিথির সঙ্গে। জনাব শাহাদাত হোসেন, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন?
জি, শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে, আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান সংবাদ বিশ্লেষণে। যেমনটি বলছিলাম যে ফেনীতে কিন্তু পৃথক দুর্ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। এ ব্যাপারে আপনার কাছে কি সংবাদ আমাদের জানাবেন? আপনার কাছে কি সংবাদ রয়েছে এবং এর কোনো কারণ, যদি আপনার কাছে নির্দিষ্ট কোনো কারণ থাকে, সেটাও আমাদের দর্শকদের জানাবেন। ধন্যবাদ দর্শকদেরও। আজকে আমাদের ফেনীর জন্য আসলে একটি দুঃসংবাদ, যেটা বিভিন্ন আজকে জাতীয় এবং স্থানীয় পত্রিকায় খুবই গুরুত্ব সহকারে ছাপা হয়েছে, যে ফেনীতে গতকালকে তিনটি পৃথক দুর্ঘটনা ঘটেছে। একেবারে সকালে গতকাল ভোরবেলাতেই এই দুঃসংবাদ দিয়ে শুরু হয়েছে আমাদের ফেনীর। যে প্রথম দুর্ঘটনাটি ঘটেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে, এবং সেখানে একজন কারখানা শ্রমিক, তিনি তার ফ্যাক্টরিতে যাচ্ছিলেন প্রতিদিনের মতো। সেখানে একটি গাড়ি চাপায় রাস্তা পার হওয়ার সময় তিনি সেখানে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এবং এরপরে যেটা হয়েছে যে সন্ধ্যায় 7:30টার দিকে, যে সেটা হচ্ছে যে সেটাও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া নামক স্থানে, শহরের অদূরে, সেখানে একসঙ্গে 6 জন শ্রমিক তাদের মৃত্যু হয়েছে। সেখানে তারা একটি তারা সবাই প্রত্যেকেই তারা পেশায় নির্মাণ শ্রমিক। তারা একটি বাড়িতে ছাদ ঢালাইয়ের কাজ শেষে শহরে ফিরছিলেন, এবং সেখানে তারা যে গাড়িটি করে আসছিলেন, মূলত আমরা যেটা জানতে পেরেছি যে ওই গাড়িটির পেছনে কাভার্ড ভ্যান এসে ধাক্কা দিয়েছে। কাভার্ড ভ্যানটি চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল, আর ওই গাড়িটি ফিরছিল লেমুয়া এলাকা থেকে ফেনী শহরের দিকে। এবং গাড়িটির পেছনে হালকা ধাক্কাতেই গাড়িটি মূলত বিকল হয়ে যায়, এবং গাড়িটি বিকল হয়ে যাওয়ার পরেই মূলত দুর্ঘটনাটি ঘটে। যে এরপরে ওই যে ধাক্কার চোটেই মূলত সেখানে এই নির্মাণ শ্রমিকরা তারা রাস্তায় পড়ে গিয়েছিল। 8 জন, 8 জনের মধ্যে ঘটনাস্থলেই 5 জন মারা গেছে, কারণ তাদের উপর দিয়েই কাভার্ড ভ্যানের চাকা, অর্থাৎ কাভার্ড ভ্যান সামনে চলে যায়। এবং বাকি যে 3 জন গুরুতর আহত হয়েছে, তাদের একজনকে, তাদের মধ্য থেকেই আরেকজন হাসপাতালে মারা গেছে। অর্থাৎ সেখানে 6 জন মারা গেলেন। আর কিছুক্ষণ পরে আরেকটি হচ্ছে যে সেটি মোটরসাইকেল দুর্ঘটনায় আরেকজনের মৃত্যু হয়েছে। একসঙ্গে আমরা মূলত হাফেজিয়ার যে দুর্ঘটনাটি, এটা হচ্ছে সবচেয়ে বড় এবং মর্মান্তিক বিষয়। এবং সেখানে এই দুর্ঘটনার কারণ হচ্ছে যে এই গাড়িটিতে আমরা জেনেছি যে অন্তত 18 জন যাত্রী ছিল। এবং এই গাড়িগুলো মূলত, এই পিক আপ ভ্যানগুলো, এগুলো কিন্তু যাত্রী পরিবহনের জন্য না, এগুলো হচ্ছে মালামাল পরিবহনের জন্য। এই যে তারা যে যাত্রীরা যে ওখানে ছিলেন, এই নির্মাণ শ্রমিকরা, আমরা জেনেছি যে এই নির্মাণ শ্রমিকরা পিক আপ ভ্যানে করেই তারা প্রতিদিন জেলার বিভিন্ন জায়গায় তাদেরকে আনা নেওয়া করা হয়, এবং এখানে তাদের বিভিন্ন নির্মাণ সামগ্রীও কিন্তু এই গাড়িটিতে থাকে, এই গাড়িটি বহন করে একই সঙ্গে। এবং তারা খুব গাদাগাদি করে, খুবই ঝুঁকি নিয়ে তাদেরকে বসতে হয়। এবং এই গাড়িগুলো হচ্ছে অনেকটা ফিটনেসবিহীন গাড়ি, এবং এই গাড়িগুলো অনেকটা চলাচলের অনুপযোগী। এবং সেখানে তারা মালামাল কোনোভাবে বহন করলেও সেখানে আসলে যাত্রী বহন করা এই গাড়িগুলোতে কোনোভাবেই এটা ঠিক না। কিন্তু আমরা দেখছি যে এটা আসলে এক ধরনের প্রশাসনের একটা উদাসীনতাও রয়েছে, কারণ এখানে শহরের প্রাণকেন্দ্র থেকেই মূলত এই গাড়িগুলো প্রতিদিন ছেড়ে যায়। ট্রাঙ্ক রোড থেকে নির্মাণ শ্রমিকদেরকে নেওয়া হয়, বা শহরের বিভিন্ন স্থান থেকে। এবং এই যে গাড়িগুলো যাচ্ছে, বা প্রতিদিন এই যে আপনার পুলিশের চোখের সামনে দিয়ে এবং হাইওয়ে পুলিশের সামনে দিয়ে এই গাড়িগুলো চলাচল করছে, তাদেরকে তো সেখানে আটকানোর কথা ছিল, তাহলে এতগুলো প্রাণহানি হয়তো ঘটতো না। এবং গতকালকের এই প্রাণহানি থেকে আমাদেরকে, বা বিশেষ করে প্রশাসনকে সতর্ক হতে হবে, এবং হাইওয়ে পুলিশকে বিশেষ করে পদক্ষেপ নিতে হবে, যে হাইওয়েতে এই ধরনের গাড়ি যাতে করে কোনোভাবেই চলাচল না করে। যাত্রী পরিবহন তো দূরের কথা, যে এই গাড়িগুলো যাতে ফিটনেসবিহীন, এই গাড়িগুলো যাতে সড়ক বা মহাসড়কে এই গাড়িগুলো যাতে দেখা না যায়, এদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। আমরা এও জানি। জনাব শাহাদাত হোসেন, আপনাকে একটি প্রশ্ন করি যাবার আগে। এটি হচ্ছে, এতগুলো প্রাণ ঝরলো সড়ক দুর্ঘটনায়, এ ব্যাপারে স্থানীয় জনগণ কিংবা হাইওয়ে পুলিশ কি বলছে? ধরেন কোনো জনসচেতনতামূলক কোনো প্রোগ্রাম কিংবা জনসচেতনমূলক কোনো আয়োজন তারা করেছে কিনা? হাইওয়ে পুলিশ এ ব্যাপারে কি ব্যবস্থা নিয়েছে? এই যে অবৈধভাবে কাভার্ড ভ্যানে করে যে শ্রমিকরা যাচ্ছিলেন, এটি
নিশ্চয়ই এটি অবৈধ একটি কাজ, এবং এ ব্যাপারে কোনো বিষয়ে হাইওয়ে পুলিশ জনগণকে অবহিত করার জন্য কোনো কি পদক্ষেপ নিয়েছে? আপনার জানা মতে আমাদের দর্শকদের জানাবেন। না, আমাদের ইতিমধ্যে এই ধরনের কোনো কর্মসূচি আমাদের জানা নেই, এবং গতকালকেও হাইওয়ে পুলিশ এ সকল বিষয়ে তারা আসলে সদুত্তর দিতে পারেনি। বা সেখানে ট্রাফিক পুলিশের কর্মকর্তারাও সেখানে ছুটে গিয়েছিল খবরটি জানার পর। জেলা পুলিশের কর্মকর্তারাও সেখানে গিয়েছেন, এবং আমাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তিনিও সেখানে গিয়েছেন। আমাদের ফেনী জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা নিহত হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারকে দাফন খরচ বাবদ, যেহেতু এরা খুবই আসলে নির্ময়ের মানুষ, তাদেরকে 20,000 টাকা করে অনুদান দেওয়া হয়েছে। তবে এখানে অনুদানের চেয়েও সবচেয়ে বড় যে বিষয়, যে এই ধরনের একটি প্রাণহানি আমরা মনে করছি যে এটা আসলে আইন লঙ্ঘন করার কারণেই, এবং যারা যাচ্ছে এরা তো আসলে নির্ময়ের মানুষ, তাদেরকে যেভাবেই নেই, যে গাড়িতে করে নেই, তারা তাদের আয়ের সন্ধানে তারা প্রতিদিন এভাবে যায়, এবং এই গাড়িগুলো অহরই এখানে চলাচল করছে, এবং এই গাড়িগুলোকে আটকানো উচিত এবং আইনের আওতায় আনা উচিত বলে আমি। অবশ্যই। জি, মোহাম্মদ শাহাদাত হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এই সকালে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার সময় আমাদেরকে দেওয়ার জন্য। আশা করি ভবিষ্যতে আবারও কখনো যুক্ত হব। সেই সঙ্গে এশিয়ান টিভির দর্শকদেরকেও আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, এবার চলে যাচ্ছি পরবর্তী সংবাদ পত্রিকায়। হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক, এবং দৈনিক ইত্তেফাক থেকে একটি সংবাদ নিয়ে আমরা এতক্ষণ বিশ্লেষণ করছিলাম। অন্যান্য যে সংবাদ রয়েছে দৈনিক ইত্তেফাকে, প্রথমেই দুর্নীতি ধামাচাপা না দিতে ডিসিদের প্রতি নির্দেশনা, অফিস বাড়ির এসি 25 ডিগ্রিতে চালানোর অনুরোধ, ত্রাণ সামগ্রী কিনবেন ইউএনওরা। এবং পাশেই রয়েছে 24-এর গণ অভ্যুত্থানের শহীদেরা জুলাই, শহীদ এবং আহতরা জুলাই যোদ্ধা স্বীকৃতি পাবেন, ভুয়া মুক্তিযোদ্ধা খুঁজে বের করতে নির্দেশ মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টার। পাশেই রয়েছে বাংলাদেশ ভারতের জন্য পারস্পরিক কল্যাণকর সম্পর্ক জরুরি, ইউএনওকে দেয়া সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা, সীমান্তে বেসামরিক মানুষ হত্যা হতে পারে না। এবং পাশেই রয়েছে ব্যবসায়ী, চিকিৎসক এবং আইনজীবীদের লেনদেন অনলাইনে করার তাগিদ, অর্থ উপদেষ্টার, IMF এর ঋণের চতুর্থ কিস্তি আরও পিছিয়েছে। এবং নিচের দিকে লক্ষ্য করলে সে একটি বড় করে ছবি, একই বিষয়ে, বন্ধুত্ব চাইলে তিস্তার পানি দিন বলেছেন মির্জা ফখরুল। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে 5 জেলার 11 পয়েন্টে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির গণসমাবেশ। এবং নতুন ছাত্র সংগঠনের ঘোষণা দিলেন সাবেক সমন্বয়ের বাকের। সর্বশেষ 47-এর 15ই আগস্ট নতুন রাষ্ট্রে বাঙালি ছিল সংখ্যাগরিষ্ঠ, আমার ভাইয়ের রক্তে রাঙানো। এই হচ্ছে আমার হাতে থাকা দৈনিক ইত্তেফাকের সর্বশেষ সংবাদ শিরোনাম। চলে যাব ঝটপট পরবর্তী সংবাদ পত্রিকায়। হাতে রয়েছে যুগান্তর, এবং যুগান্তরে বড় করে সংবাদ শিরোনাম করেছে নেপথ্যে ফ্যাসিস্টের দোসররা, গার্মেন্ট শিল্পে পরিকল্পিত অস্থিতিশীলতা, অপ্রীতিকর ঘটনা, 1147 সক্রিয় ভায়োলেন্স ক্রিয়েটর গ্রুপ, 47 ভাগ অসন্তোষ টঙ্গী গাজীপুরে, রমজানকে সামনে রেখে নতুন 179 কারখানায় অসন্তোষের আশঙ্কা, ভারতীয় অপপ্রচারের ক্রয়াদেশ কমছে 10 থেকে 15 ভাগ, সাভার আশুলিয়ায় মাসে ঝুট এবং লেফট ওভারের 900 কোটি টাকা ভাগ বাটোয়ারায় হাত বদল। এবং পাশেই বড় করে একটি ছবি ছেপেছে যুগান্তর, রংপুরের কাউনিয়ায় রেল সেতু পয়েন্টে সোমবার তিস্তা নদী রক্ষা আন্দোলনের একটি ছবি, এবং বন্ধুত্ব চাইলে আগে তিস্তার পানি দিন ভারতের উদ্দেশ্যে বলেছেন মির্জা ফখরুল। লাখো মানুষের কণ্ঠে জাগবাহে তিস্তা বাঁচাই স্লোগান, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দিন বলেছেন মির্জা ফখরুল। এবং রয়েছে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিসি সম্মেলনের দ্বিতীয় দিন। নিচের দিকে লক্ষ্য করলে র্যাবে জল্লাদ খ্যাতি পেয়েছিলেন আলেপ, রোজাদার নারীকেও ধর্ষণ, নানা অপকর্মের পরও দেওয়া হয়েছিল রাষ্ট্রীয় পুরস্কার, PPM এবং BPM পদক, ছাত্রলীগ পরিচয়ে দাপট, র্যাবেই ছিলেন 12 বছর। এবং এই সংক্রান্ত একটি ছবিও কিন্তু আছে ইনসেটে। বিতর্কিত অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে রাষ্ট্রীয় পদক পরিয়ে দিচ্ছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পাশেই রয়েছে আলোচিত 2 এসপিকে স্ট্যান্ড রিলিজ, যুগান্তরের চাঞ্চল্যকর অনুসন্ধানী রিপোর্ট, সাহসী রিপোর্টারের জন্য ফোন করে আইজিপির ধন্যবাদ প্রজ্ঞাপন। এবং মাঝেই রয়েছে দুর্নীতি এবং অর্থনৈতিক বৈষম্যে অতিষ্ঠ ছিল মানুষ, জাতিসংঘের অনুসন্ধানে এই রিপোর্টটি কিন্তু উঠে এসেছে। আমার হাতে থাকা দৈনিক যুগান্তরে এই ছিল সর্বশেষ সংবাদ শিরোনাম।
দর্শক, এরই সাথে শেষ করছি আমাদের আজকের এশিয়ান সংবাদ বিশ্লেষণের আয়োজন। আমাদের এশিয়ান সংবাদ বিশ্লেষণের আয়োজন আজকে এ পর্যন্তই। দর্শক, আগামীকাল একই সময়ে একই অনুষ্ঠানে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গেই থাকুন।